আচ্ছা, তাহলে বলো আজকে কোন টপিক দিয়ে শুরু করব? স্যার, কালকের পরে না আজকে নতুন টপিক করবেন আবার? নতুন করব এবার কালকে। আচ্ছা, তুমি যেগুলো রেকর্ড দেখেছো সেগুলো কি কোনো সমস্যা আছে সেটা একটু বলো। যেমন তুমি জিরো বের করে, আরে অবশিষ্ট নির্ণয়টা একটু দেখেছিলে, অবশিষ্ট নির্ণয় নিয়ে কোনো ডাউট আছে? অবশিষ্ট ওটা নিয়ে আমি বলে দিচ্ছি স্যার আপনাকে। হ্যাঁ বলো, এক এক করে বলো, সেগুলো ক্লিয়ার করে দেবো, তারপরে নতুন দেখাবো। এটা নিয়ে যেমন স্যার এই হুম। ভগ্নাংশটা পারবো, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। ওকে। ওটা মানে জিরোটা তো হয়ে যাবে। আচ্ছা শোনো না, আমি তোমাকে আর আরেকটা জিনিস বলি। তুমি যখন ওই যে ভিডিওগুলো দেখবে, হ্যাঁ, হ্যাঁ। ওই ভিডিও দেখাকালীন যদি তোমার কোনো রকম কোনো ডাউট থাকে সেগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে রাখবে, একটা মার্ক করে রাখবে, যাতে যখনই আমি আচ্ছা। লাইভ ক্লাসে আসবো তুমি যাতে ওই প্রবলেমগুলো আমাকে হুম। বলতে পারো। তাহলে কি বলতো, তোমার একটা নোট থাকবে যে হ্যাঁ কি কি সমস্যা, কি আছে আসল বিষয়, সেটা ক্লিয়ার আচ্ছা। হবে। আবার কি হবে, তাহলে সেটা যখন ক্লিয়ার হয়ে গেলো আমি লাইভে এসে আবার নতুন জিনিসগুলো আবার ভালো করে বুঝিয়ে দিতে পারবো, করে দিতে পারবো, তাহলে আরো টপিক এগিয়ে যাবে। কারণ আমার টার্গেট কি আচ্ছা। বলতো, এই যে যে ক্লাস 13টা রয়েছে এগুলো, এবং আমি সবাইকে যে কন্টেন্ট করাই সেই কন্টেন্ট বাদ দিয়ে তোমাকে আমি কিন্তু এক্সট্রা কন্টেন্ট করাবো এই নাম্বার সিস্টেমে। এবার আমি যদি টাইম মতো আচ্ছা। না করতে পারি তাহলে তো এক্সট্রা কন্টেন্ট করাতে পারবো না। আচ্ছা, তাহলে আর তুমি একটু চেষ্টা করো ফাঁকা রুমে বসার, তাহলে কি বলতো পাশে কোনো আওয়াজ টাওয়াজ হবে না, একদম মন দিয়ে ক্লাসের দিকে ধ্যান আচ্ছা থাকবে। স্যার। হুম। হুম। আচ্ছা দেখো, তাহলে আমি প্রথমে আজকে তোমাকে বিভাজ্যতার নিয়মগুলো একটু বলে দিই। এই বিভাজ্যতার নিয়ম যদি তুমি ভালো করে জানো, তাহলে তোমার লসাগু গসাগুর ক্ষেত্রে ম্যাক্সিমাম কোশ্চেন আমরা এই বিভাজ্যতার নিয়ম দেখবে অ্যাপ্লাই করে উত্তর বের করছি। কেমন বলবো? হ্যাঁ স্যার, বলেন। হ্যাঁ, তুমি একটু মাইকটা অন রাখবে, কারণ আমি যখন জিজ্ঞেস করবো রেসপন্স করবে। আচ্ছা দেখো, হুম। তো সবার প্রথমে আমরা দুই দ্বারা ভাগের যে নিয়ম, দুই দ্বারা ভাগের নিয়মটা বলবো। দেখো ভাই, দুই দ্বারা ভাগের নিয়ম একদম সিম্পল। যে কোনো জোড় সংখ্যা হলেই তুমি তাকে বলে দেবে যে স্যার এটা দুই দিয়ে বিভাজ্য। এবার জোড় সংখ্যা তুমি কি আচ্ছা। হ্যাঁ জোড় সংখ্যা আরো একটা উপায় হচ্ছে, যদি কোনো সংখ্যার শেষে যদি তুমি দেখো 0, 2, 4, 6, 8 এই ডিজিটগুলো থাকে, হুম। তাহলেও কিন্তু তুমি বলে দিতে পারবে সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য। জি, আচ্ছা। তাহলে এবার বলো তুমি দুই দ্বারা ভাগের নিয়ম কি বললাম, এগুলো পুরো মাথায় থাকবে। হুম। মানে দুই দিয়ে বিভাজ্য হবে, যেমন 2, 4, 6, 8 হুম। এবং জিরো। এইসব সংখ্যাগুলো হচ্ছে বিভাজ্য। হ্যাঁ, এবং জিরো যেভাবে বলবো ভালো করে জিরো। শুনবে, সেইগুলোই বলার চেষ্টা করবে, ওকে? হ্যাঁ। এবার আমরা দেখব চার দ্বারা ভাগের নিয়ম। দেখো, চার দ্বারা ভাগের নিয়মে বলা হয়েছে, ধরো অনেক বড় একটা সংখ্যা দিয়েছে, ধরো 2, 3, 4, 5, 6, 7, 8, আর একটা সংখ্যা দিচ্ছি 2, 3, 4, 5, 0, এই যে দুটো সংখ্যা এখানে দিয়েছি, কেমন? হুম। এবার তোমার প্রথম কাজ হচ্ছে যত বড়ই সংখ্যা থাক তুমি কি করবে, ওই বড় সংখ্যার শুধুমাত্র শেষের দুটো সংখ্যা দেখবে, শেষের দুটো সংখ্যা, কেমন? হুম। শেষে যদি দুটো জিরো থাকে তাহলে তুমি চোখ বন্ধ করে বলে দেবে যে স্যার সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য। বিভাজ্য। অথবা ওই শেষে যে দুটো সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যাকে ভাগ করে দেখবে চার দিয়ে। চার দিয়ে কি ভাগ যায়? যদি দেখো সেই শেষের দুটো সংখ্যাকে তুমি ভাগ করতে পারছো, তাহলে বলবে স্যার টোটাল সংখ্যাটাই দুই দিয়ে ভাগ যাবে, চার দিয়ে ভাগ যাবে। কি বললাম, চার বুঝতে দিয়ে ভাগ পেরেছো? দিবে। হ্যাঁ। তাহলে হ্যাঁ এখানে স্যার। এখানে এখানে দেখো এই যে 78 কিন্তু চার দ্বারা ভাগ যাচ্ছে না, কেমন? যাচ্ছে না, হ্যাঁ। এবার এখানে দেখো 88 রয়েছে, এত বড় সংখ্যা 88 কিন্তু চার হুম। দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এই টোটাল যারা সংখ্যা বিভাজ্য। চার দিয়ে ভাগ যাবে। তাহলে তুমি এবার আমাকে বলো, চার দ্বারা ভাগের কি নিয়ম বললাম? চার মানে শেষের দুটি সংখ্যা দেখতে হবে হুম। যেটা চার দিয়ে ভাগ যাবে। আচ্ছা, আর কি বলেছিলাম? আবার শেষে দুটো শূন্য থাকতে পারে। শূন্য থাকবে। হুম। হ্যাঁ, হয় দুটো শূন্য থাকবে, না হলে যে দুটো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো যেটা চার থাকবে দিয়ে ভাগ যেটা যাবে। চার দ্বারা ভাগ যাবে। তাহলে আমাদের চার দ্বারা ভাগের নিয়ম কমপ্লিট। আচ্ছা, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আট দ্বারা ভাগের নিয়ম। দেখো একটু ভালো করে খেয়াল রাখবে। আট দ্বারা ভাগের ক্ষেত্রে ধরো অনেক বড় সংখ্যা আছে, কেমন? অনেক বড় বড় সংখ্যা আছে। তুমি সব সংখ্যা দেখবে না, তুমি শেষের তিনটে সংখ্যা দেখবে। শেষে যদি তিনটে জিরো থাকে
শেষে যদি 3টে জিরো থাকে তুমি বলবে 3টে স্যার জিরো থাকে। ওই সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য। অথবা বিভাজ্য। শেষের 3টে সংখ্যা দেখবে, শেষের 3টে সংখ্যাকে যদি তুমি 8 দিয়ে ভাগ করতে পারো তাহলে তুমি বলবে যে স্যার ওই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার হয়েছে? বিভাজ্য। হ্যাঁ স্যার। তাহলে তুমি একবার বলো 8 দ্বারা ভাগের নিয়ম কি? মানে 8 দ্বারা ভাগের নিয়ম হচ্ছে শেষে দেখতে হবে যদি 3টে শূন্য থাকে হ্যাঁ, এবং সেটা 8 দিয়ে যদি ভাগ যায় তাহলে সেটা হচ্ছে না 8 দ্বারা এবং না, বিভাজ্য হবে। শেষে 3টা জিরো থাকলে তো তুমি দেখেই বলে দেবে 8 দিয়ে ভাগ যায়, অথবা হ্যাঁ, শেষে 3টে সংখ্যা যদি 8 দিয়ে ভাগ যায়। 3টে শূন্য। আচ্ছা। ক্লিয়ার? হুম। তাহলে তুমি এবার আমাকে বলো তো 4 দ্বারা ভাগের নিয়ম কি? 4 দ্বারা ভাগের নিয়ম হচ্ছে তোর 4 দিয়ে ভাগ যাবে। কখন? 4 দিয়ে যদি 4 দিয়ে একটা ভাগ যাবে আর সংখ্যাটি দুটো শূন্য যদি থাকে স্যার, হ্যাঁ, দুটো শূন্য আর দুটো সংখ্যা বলতে হবে, শেষের দুটো সংখ্যা। সংখ্যা আর আর শেষে দুটো সংখ্যা, হ্যাঁ, আর 8 এর ক্ষেত্রে 3টে জিরো আর 3টে সংখ্যা। 3টে জিরো আর ওকে, 3টে সংখ্যা। তাহলে 2 4 8 ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। ওকে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এবার আমি আচ্ছা তোমাকে স্যার। 3 দ্বারা ভাগের নিয়মটা বলছি, কেমন? হুম। ভালো করে নিয়ম শুনবে। ধরো এখানে একটা সংখ্যা আছে, এই যে হুম। 6153, এই যে সংখ্যাটা আছে, হুম। তুমি এই সমস্ত সংখ্যাগুলোকে দেখো প্রত্যেকটা ডিজিটকে যোগ করবে। যোগ করে দেখো যে যোগফলটা আসবে দেখতে হবে সেই হুম। সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যায়। যদি সেই জয়। যোগফলকে তুমি 3 দিয়ে ভাগ করতে পারো তাহলে বলবে ওই পুরো সংখ্যাটাই 3 দিয়ে ভাগ যাবে। ভাগ যাবে। হ্যাঁ, তাহলে বলো 3 দ্বারা ভাগের নিয়ম কি বললাম? মানে স্যার যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটাকে যোগ করতে হবে, হুম, যোগ করে যে যেটা আসবে সেটা যদি 3 দিয়ে ভাগ যায় হ্যাঁ, তাহলে সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, একদম ঠিক। এগুলো কিন্তু আমি আবার আজকেই প্র্যাকটিস করব ভালো করে। আচ্ছা, এবার আচ্ছা তুমি স্যার। দেখো 6 দ্বারা ভাগের নিয়ম। এবার 6 দ্বারা ভাগের নিয়ম কি? ধরো 6, 6কে তুমি ভাঙো, কিভাবে ভাঙবে? 2 আর 3, তাই না? 3। তাহলে যে সংখ্যাকে 2 এবং 3 উভয় সংখ্যা দিয়ে ভাগ যাবে সেই সংখ্যায় কিন্তু 6 দিয়ে ভাগ যাবে। তাহলে 6 দ্বারা ভাগ ভাগের নিয়ম যাবে কি বললাম? মানে যে সংখ্যাটা 2 কিংবা 3 দিয়ে ভাগ যাবে 2 সেই কিংবা না, সংখ্যাটা হচ্ছে 2 6 দ্বারা। এবং 2 এবং 3 2 দ্বারা এবং। ভাগ। হুম, আচ্ছা। এবার 3 দ্বারা ভাগের নিয়ম তো তুমি আগেই শিখে গেছো, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, 2 দ্বারা ভাগের নিয়মও তুমি জানো। হুম। আচ্ছা, কি বলো তো 2 দ্বারা ভাগের নিয়ম? মানে দেখতে হবে 2 দিয়ে যদি বিভক্ত মানে ভাগ যায় এবং শেষে শূন্য যদি থাকে। 2 দ্বারা ভাগের নিয়ম শুধু শূন্য আর কি? না স্যার, শুধু শূন্য না, দেখতে হবে 2 দিয়ে যেটা ভাগ যাবে যেমন 4 যদি থাকে, হ্যাঁ, আর আর হচ্ছে 8। এই দেখো এইভাবে বলবে 0 2 4 6 8 থাকলে 2 দিয়ে ভাগ 8। যায়। দেখো এই ক্লাসেই কমপ্লিট করতে হবে ভাই, এই জন্য আমি কিন্তু আচ্ছা বারবার স্যার। ধরছি। দেখো আমাদের টার্গেটটা যেন এটা না হয় ও ঠিক আছে আমি কেন অনেক চ্যাপ্টার করতে পারলাম না, না ভাই, যেটুকু করব সেটুকু যেন মাথায় থাকে। আচ্ছা। আচ্ছা, এবার আমি করব 9 দিয়ে ভাগের নিয়ম। আচ্ছা, 3 দ্বারা ভাগের নিয়মটা কি একবার বলো? 3 দিয়ে হুম, 3 দ্বারা ভাগের নিয়মটা হচ্ছে যেটা সংখ্যা থাকবে হুম, হুম, সেই সংখ্যাটা গোটায় আগে যোগ করতে হবে, যোগ করে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে একদম, সেটা হ্যাঁ। 3 দ্বারা বিভাজ্য। ওকে, তাহলে এবার আমি তোমাকে বলবো 9 দিয়ে ভাগের নিয়ম। 9 দিয়ে ভাগের নিয়মটাও কি 3-এর মতো। মানে ধরো এই যে একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলোকে তুমি যোগ করে দেখবে সেই যোগফলকে তুমি 9 দিয়ে ভাগ করছো কিনা। 3-এর ক্ষেত্রে 3 দিয়ে ভাগ করছো, 9-এর ক্ষেত্রে দেখবে 9 দিয়ে ভাগ এটা যায় 9 কিনা দিয়ে যোগফলকে। যদি সেই যোগফলকে 9 দিয়ে ভাগ করতে পারো তাহলে ভাগ তুমি যায়। দেখে বলে দেবে যে স্যার সংখ্যাটি 9 দ্বারা এই সংখ্যা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য। তাহলে 9 দ্বারা ভাগের নিয়ম ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এবার কথা হচ্ছে 5 দ্বারা ভাগের নিয়ম কি বলতো? যে সংখ্যার শেষে 0 অথবা 5 5 থাকবে, থাকবে এবং 0 থাকবে। 0 থাকবে ব্যাস। আর 10 দ্বারা ভাগের নিয়ম তো সিম্পল, শেষে একটা 0 থাকবে। হুম। আচ্ছা, এবার 11 দ্বারা ভাগের নিয়ম। 11 দ্বারা ভাগের নিয়ম তোমাকে আগে শর্টকাট নিয়মটা বলি। আমরা 3-এর ক্ষেত্রে এবং 9-এর ক্ষেত্রে একটা একটা করে সংখ্যা যোগ করেছিলাম, কেমন? হ্যাঁ। কিন্তু 11-র ক্ষেত্রে ধরো এই যে এত বড় একটা সংখ্যা আছে, দেখো আগে ভালো করে দেখো, এই যে এই বড় সংখ্যা আছে, হ্যাঁ। আমরা কি করব? একটা নয়, আমরা দুটো দুটো করে সংখ্যা নেব। আমরা এইভাবে
দুটো 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 করে। করে সংখ্যা নেব, এই যে দুটো দুটো করে সংখ্যা, এবার এদের যোগ করব। এই দেখো এখানে দুটো দুটো করে সংখ্যা নিয়েছি, তাই না? হ্যাঁ, দুটো দুটো করে সংখ্যা 12, নিয়ে 34, সেই 56 যোগফলকে 11 দিয়ে ভাগ করে দেখবে ভাগ করে যোগফলটা 11 দিয়ে ভাগ যায় কিনা। নির্ধারিত হচ্ছে। তাহলে এটা হচ্ছে 11 দ্বারা ভাগের নিয়ম। কেমন? ক্লিয়ার হয়েছে? সেই সংখ্যা যোগ করতে বুঝতে পারলাম না, আবার বলো। তোমার কথা ক্লিয়ার আসছে না। হ্যালো? হ্যালো? তোমার কথা ক্লিয়ার আসছে না। তোমার নেটওয়ার্ক নেই? লেফট নিয়ে জয়েন করো, লেফট নিয়ে জয়েন করো। লেফট নিয়ে জয়েন করো। হ্যাঁ, না না, এখন জল খাবো, নিয়ে আসো। দরজাগুলো আমি তাকাচ্ছি ঘরের মধ্যে এসে। হ্যালো। হ্যাঁ স্যার, ওকে, আচ্ছা তাহলে আমরা কি বললাম? 11 দ্বারা ভাগের নিয়ম বলো একবার। 11টা মানে যেটা সংখ্যা থাকবে হুম। সেই সংখ্যা দুটো দুটো করে নিতে হবে। দুটো দুটো করে নিয়ে যে হুম। সংখ্যা সবগুলি যোগ করতে হবে। ওকে। যোগ করে দেখতে হবে যদি 11 দ্বারা ভাগ যায় তাহলে একদম। আচ্ছা, বিভাজ্য হবে। হ্যাঁ, 11 দ্বারা ভাগের আরো একটা নিয়ম আছে, ওইটা তো মনে রাখবেই, তার পাশাপাশি আর একটা মনে রাখবে কি। হুম। এক, ধরে যে এত বড় একটা সংখ্যা, এবারে আমি বললাম এই সংখ্যাটা 11 দ্বারা ভাগ যাবে, তাহলে এই যে ফাঁকা স্থান এখানটায় কি বসাবে, এখানটায় কি বসাবে, তখন কি করে করবে? দেখো তখন নিয়ম হচ্ছে এক ঘর বাদ দিয়ে এইভাবে তুমি যোগ করবে। এই যে এক ঘর, দেখো এক ঘর সেরে সেরে আমি যোগ করলাম, তাই না? হ্যাঁ, তাহলে এবার আমার দরকার তো এই স্টারটা, তাহলে যেটা দরকার সেটা আমি বাদ দিকে রাখবো। তাহলে যোগ করো, 2 আর 4 ছয়, 6 প্লাস স্টার, 6। তাহলে আমি এই লিখলাম 6 প্লাস হচ্ছে স্টার, ইকুয়াল টু কত হবে? 3 আর 5 8, 8 আর 6 14। তাহলে এই স্টারের মান কত চলে এলো? এই 14 - 6 ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে তুমি উত্তর বলবে যে স্যার ওই স্টার বা ওই ফাঁকা জায়গায় যদি আমি 8 বসাই তাহলে এই সংখ্যাটি 11 দ্বারা ভাগ যাবে। তাহলে 11 দ্বারা ভাগের আরো একটা নিয়ম কি বললাম? যে এক ঘর ছেড়ে ছেড়ে যোগ করবে। কেমন? ছেড়ে ছেড়ে যোগ করতে হবে। হ্যাঁ, করে যেটা মান চেয়েছে সেটাকে বাদিকে রাখবে, তাহলে তোমার হুম। মান বেরিয়ে আসবে। এবার এখানে একটা নোট আছে, এখানে একটা পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে কি, এই যে স্টার এর মান যদি যদি 2 অঙ্কের হয়, 2 ডিজিট হয়, ভালো করে দেখো আমি লিখে দিচ্ছি, 2 ডিজিট হয়, ধরো এটা 8 না হয় যদি এটা 12 হতো, তাহলে কি করবে? তখন ওই 2 অঙ্কের সংখ্যা থেকে 11 বিয়োগ করে উত্তর বলবে। আচ্ছা কি স্যার, বললাম বুঝতে পেরেছো? মানে দুটি ডিজিট তখন হচ্ছে তোর আগে নিয়ে সংখ্যা থেকে 11 বিয়োগ করে উত্তর উত্তর লিখবে। বলবো। হ্যাঁ, ধরো এরকম যে স্টারের মান 13 চলে এসছে, তাহলে এখন দেখো হুম। এই যে এখানে তো তুমি একটা সংখ্যা বসানোর জায়গা দিতে, এখানে কয়টা সংখ্যা বসাবে? একটা। কিন্তু এখানে তো দুটো সংখ্যা চলে এসছে, তখন তুমি কি করবে? তখন তো দুটো সংখ্যা বসাতে পারবে না। না। তখন কি করবে?
ওই যে যে দুটো সংখ্যা 11 আসবে বিয়োগ করতে হবে। 11 বিয়োগ করবে কার থেকে, ওই 13 থেকে। 13 মাইনাস 11 13 করে থেকে 2, তখন তুমি এখানে 2 তাহলে 2 বসাবে। আসবে। তাহলে নিয়ম বুঝতে পেরেছো? যদি কখনো দুই অঙ্কের সংখ্যা চলে আসে, তখন হুম, ওই দুই অঙ্কের সংখ্যা থেকে 11 বিয়োগ করবে। মনে থাকবে এটা? বিয়োগ করতে হবে। হ্যাঁ স্যার। আরেকটা পয়েন্ট বলে দিই, দুই। এই যে হুম, স্টারের মান, এই যে নেগেটিভ, মনে থাকবে এটা? নেগেটিভ হলে, আচ্ছা স্যার। নেগেটিভ বলতে কিরকম, ধরো তুমি স্টারের মান এখানটায় দেখে, ধরো স্টারের মান ইকুয়াল টু চলে এসে -5, তাহলে তুমি তো এখানে -5 লিখতে পারবে না। না। তো হলে কি করবে, হলে 11 থেকে 11 থেকে বাদ দিয়ে লিখবে, বাদ দিয়ে উত্তর বলবে। মনে থাকবে? তাহলে এখানে 11 থেকে বাদ দেবো, 11 মাইনাস 5 ইকুয়াল টু 6। এই যে 6 উত্তর। বলো বুঝতে পেরেছো কিনা? তিনটে পয়েন্ট বলে দিলাম। আচ্ছা, যদি স্যার নেগেটিভ হয়, হুম, তাহলে নেগেটিভ যদি হয় তাহলে হচ্ছে তোর যে ফাঁকা জায়গার যেটা মান 11 থেকে বাদ বিয়োগ দিয়ে করে উত্তর লিখতে হবে। লিখতে হবে, হ্যাঁ। আর যদি দুই অঙ্কের চলে আসে, 2 অঙ্কের তাহলে সেটা 13 থেকে 11 বিয়োগ করতে হবে। 13 থেকে 11, ওই দুই অঙ্কের সংখ্যা থেকে, 2 অঙ্কের যেটা সংখ্যাটা আসবে সেটা থেকে সেটা থেকে 11 বিয়োগ 11 করবে। মাইনাস করতে হবে। হ্যাঁ, তাহলে 11 দ্বারা ভাগের নিয়ম পুরো ক্লিয়ার। হুম। এবার তোমার কাজ হবে কি, এই যে যে নিয়ম কানুনগুলো বলছি, এগুলো আবার কালকে পরের দিন কিন্তু আগে ক্লাসে আমি ধরবো, কেমন? আচ্ছা স্যার। হ্যাঁ। এবার তোমাকে দেখাবো 12 দিয়ে ভাগের নিয়ম। আচ্ছা বলো তো, 6 দ্বারা ভাগের নিয়মটা কি? 6 6 দ্বারা হুম, 6 দ্বারা ভাগের নিয়ম হচ্ছে উম, শেষে 6 তো একটু আগেই বললাম। 6 6 এটা হচ্ছে তো এই তো এত তাড়াতাড়ি স্যার বলে ভুলে দিলে কি গেলাম। করে হবে? তাহলে কি করে হবে? আরে 6কে তুমি 2 আর 3 দিয়ে ভাঙাও, তার মানে কি 2 আর 3। হুম। 2 আর 3 দিয়ে। একই রকম দুই। ভাবে 12র ক্ষেত্রে 12কে হুম, ভাঙবে কিভাবে, মনে রাখবে 3 এবং 4 দিয়ে। তার মানে কি 3 দিয়ে ভাগ 4 যেতে হবে, দিয়ে। 4 দিয়ে ভাগ যেতে হবে। হুম, 4 দিয়ে। একই রকম ভাবে দেখো 15 দ্বারা ভাগের নিয়ম কি? আচ্ছা, 3 দ্বারা 3 এবং আর 5। 5 দ্বারা। যদি তোমাকে 5 বলা দিয়ে। হয় 18 দ্বারা, তাহলে কি করবে? তুমি 3 দুই, 6। না 3 6 না, 3 এর 6 এর মধ্যে তো আবার 3 আছে, 2 দ্বারা এবং 9 দ্বারা হুম, দেখবে। 9 দ্বারা। আচ্ছা। মনে থাকবে যতগুলো বলছি? হুম। মানে আচ্ছা স্যার এগুলো একটা একটু আমাকে দেখে নিতে হবে তাহলে হ্যাঁ, হয়ে যাবে আর কি। আচ্ছা 24 দ্বারা ভাগের নিয়ম কি? 3 দ্বারা 24। এবং 3 8 দ্বারা, দ্বারা। 8 দ্বারা। আচ্ছা 56 দ্বারা ভাগের নিয়ম কি? 7 8। 7 8। 72 দ্বারা ভাগের নিয়ম কি? 8 9। তাহলে বুঝতে পারছো কিভাবে করছি সব? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা কিন্তু অনেক ভাগ করার নিয়ম শিখে গেছি। আচ্ছা এবার কখনো আচ্ছা। কখনো যদি এরকম চলে আসে যে 25 দ্বারা ভাগের নিয়ম কি, দেখো এখানে সুন্দরভাবে লেখা আছে, এই হুম, জিনিসগুলো খাতায় সুন্দরভাবে নোট করবে, আবার এটা শুনে শুনে রেকর্ড করে আচ্ছা আমি স্যার। রেকর্ড দিয়ে দেবো। হুম, 25 দ্বারা ভাগের নিয়ম হচ্ছে, সংখ্যাটার শেষে যদি দেখো 25 থাকে, অথবা হুম, 50 থাকে, অথবা 75 থাকে, হুম। অথবা দুটো জিরো থাকে, তাহলে চোখ বন্ধ করে দেখে বলে দেবে যে সংখ্যাটা 25 দ্বারা ভাগ যাবে। 25 তাহলে দ্বারা বিভাজ্য। হ্যাঁ, হুম। 25 দ্বারা ভাগের কি বললাম? মানে 25 যদি থাকে, 50 যদি থাকে, হুম, আর 75 যদি থাকে, অথবা যদি দুটো জিরো থাকে, হুম, তাহলে তবে সেটা 25 দ্বারা বিভাজ্য হবে। বিভাজ্য হবে। আবার দেখো 125 দ্বারাও একটু বলে দিলাম, কি শেষে তিনটা হুম, জিরো থাকবে, অথবা জিরো থাকবে আর 125 125। দ্বারা সংখ্যা বিভাজ্য হবে। শেষের তিনটে সংখ্যা বেশ। 125 দ্বারা যদি ভাগ যায়, 125। তাহলে তুমি বলবে পুরো হুম। সংখ্যাটা 125 দিয়ে ভাগ যাবে। তাহলে এটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা। হ্যাঁ স্যার। এবার দেখো, আমরা 99 দ্বারা ভাগের, এই যে এত সময় যেরকম করলাম 72, 99 দ্বারাও কিন্তু হুম। একটা নিয়ম আছে, কি? যাকে তুমি 9 দ্বারা এবং 11। 11 দ্বারা ভাগ 9 আর করতে 11। পারবে। এটা তো হচ্ছে সবাই জানে, কিন্তু তাহলে তুমি নতুনত্ব কি জানবে? হুম। নতুনত্বটা আমি বলে দিই। তার আগে তুমি আমাকে বলো তো, 11-এর শর্টকাট নিয়ম কি বলেছিলাম, প্রথম নিয়মটা? 11 শর্টকাট নিয়ম। মানে প্রথমে যে নিয়মটা বলেছি। মানে হুম 11 শর্টকাট নিয়ম ছিল যেগুলো সংখ্যা থাকবে, হুম, সেই সংখ্যাগুলো দুটো দুটো করে নিতে হবে। একদম, হ্যাঁ, দু- দুটো দুটো করে নিয়ে যোগ আর করবে। মানে যে সংখ্যাটা আসবে সেটাকে হচ্ছে তোর ভাগ করতে হবে। কত যদি দিয়ে? ভাগ যায় তাহলে সেই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। একদম 11 দিয়ে চেক করতে হবে। আবার 99-এর ক্ষেত্রেও শর্টকাটটা ঠিক সেরকমই,
এই সংখ্যাগুলো হুম, থাকবে তাদেরকে তুমি দুটো দুটো হুম, করে সংখ্যা নিয়ে যোগ করবে, যোগ করে দেখবে যোগ সেই করতে হবে। যোগফলকে 99 দিয়ে ভাগ যায় কিনা। তাহলে হুম, 11 আর হচ্ছে 99 দ্বারা ভাগের নিয়ম কিন্তু দেখো দুটো সেম। সেম। 11-র ক্ষেত্রে যোগ করে 11 দিয়ে ভাগ করবে, আর 99-এর হুম, ক্ষেত্রে যোগ করে 99 দিয়ে ভাগ করবে। নিজেকে ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে এটা তো তুমি বুঝলে। তাহলে 99-এর ক্ষেত্রে হুম, দুটো দুটো করে সংখ্যা যোগ করে তুমি ভাগ করবে। এবার যদি বলা হয় হুম। তোমাকে কখনো, বলো তো ভাই 999 দ্বারা ভাগের নিয়ম কি? 999, এটা দেখো এখন দেখো আচ্ছা। 9-এর ক্ষেত্রে তুমি একটা করে সংখ্যা যোগ করেছো, তাই না? হুম, হ্যাঁ, আচ্ছা, 99-এর ক্ষেত্রে তুমি দুটো করে সংখ্যা যোগ করেছো, দুটো করে। আর তিনটে 999 দ্বারা তুমি তিনটে করে সংখ্যার যোগ করবে। দেখো এখানে রয়েছে আচ্ছা। এই যে একটা এক্সাম্পল, এই যে বড় সংখ্যা, হুম, দেখো আমরা তিনটে তিনটে করে সংখ্যা যোগ করছি। এবার সেই যোগফল হুম, 999 দ্বারা ভাগ যায় কিনা দেখতে হবে। তাহলে 999 দ্বারা হুম। ভাগের নিয়ম বোঝাতে পেরেছি। হ্যাঁ স্যার। তাহলে 9-এর ক্ষেত্রে কয়টা করে সংখ্যা নেবে? নয়ের ক্ষেত্রে একটা, 99 ক্ষেত্রে দুটা, আর 999। 999 ক্ষেত্রে তিনটা করে। এবার যদি বলি 9999, তাহলে কয়টা করে সংখ্যা যোগ করবে? কত স্যার? যদি 900 মানে 9999 বলি, মানে চারটে 9 দ্বারা যদি তোমাকে ভাগের নিয়ম জিজ্ঞাসা করি যে তাহলে ভাই, চারটে চারটা নিতে হবে। ইয়েস, চারটে চারটা করে চারটে, সংখ্যা। একদম চারটে চারটে হুম, করে সংখ্যা নেবে, সেই সংখ্যার যোগফল দেখবে তুমি হুম, ভাগ যায় হুম, কিনা ওই যায় কিনা। 9999 দ্বারা। তাহলে এটুকু মনে থাকবে তো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা কিন্তু একটা জিনিস এখনো দেখিনি কি, 7 দ্বারা এবং 13 দ্বারা ভাগের নিয়ম। 7 আর 13 দ্বারা ভাগের নিয়ম একসাথে দেখাবো। কেন? কারণ এই 7 এবং 13 দ্বারা ভাগের নিয়ম কিন্তু এক। কিরকম? ধরো অনেক আচ্ছা। বড় একটা সংখ্যা, ধরো 2 3 হুম, 4 5 6 7 8 8, আচ্ছা ধরো প্রথমে 7 অব্দি দিলাম। তাহলে যত বড়ই সংখ্যা থাক, মনে রাখবে 7 দ্বারা হুম, এবং হুম, 13 দ্বারা ভাগের নিয়মের ক্ষেত্রে তুমি যেটা করবে, তিনটে তিনটে করে হুম। সংখ্যা নিতে হবে, তিনটে তিনটে করে সংখ্যা নেবে। কি বললাম? 7 এবং 13-র ক্ষেত্রে। তিনটে তিনটে সমান দেবে। তাহলে এই যে এখানে তিনটে তিনটে নিলে, তিনটে করে সমান। নিলে নিয়ে কি করবে, এদের বিয়োগ করবে। বিয়োগ। আচ্ছা। তাহলে এদের বিয়োগ করলে দেখো সংখ্যাটা অনেক ছোট হয়ে যাবে। কত হবে বলো তো বিয়োগ করলে? 4 আছে 7 সমান 3, হাতে নেই 3 আছে, 3 এর 6 সমান হুম, 3, হুম, হুম, 333। এই যে দেখো কত 33। কত বড় সংখ্যা ছিল, সেই সংখ্যাটা কত ছোট হয়ে হুম, গেছে না? ছোট। হ্যাঁ। তাহলে তাহলে প্রথমে কিন্তু তোমাকে এই বিয়োগটা করে নিতে হবে। বিয়োগ করার পর কি করবে, এই আচ্ছা। যদি বলে 7 দিয়ে ভাগ যায় কিনা কি করবে, তখন তুমি 7 দিয়ে ভাগ করে চেক করবে। হুম, আর যদি বলে 13 দ্বারা আচ্ছা। ভাগ যায় কি, তখন তুমি ওই বিয়োগফলকে 13 তাহলে দিয়ে ভাগ 13 করবে। দিয়ে করতে হবে। তাহলে 7 এবং 13 দ্বারা ভাগের নিয়ম বুঝতে পেরেছো? হ্যাঁ। এবার একটা কথা আছে, এখানে তো 6টা সংখ্যা ছিল তাই তিনটে তিনটে নিয়েছো। যদি এরকম থাকে, ধরো হুম, 2 3 4 5, চারটে সংখ্যা দিয়েছি, এটাকে 7 দিয়ে ভাগ যায়, তাহলে হুম, তুমি কি করে নেবে? এখানে তিনটে তিনটে সংখ্যা হবে না, কি করে নেবে? হুম। দেখো, তো দুটো নিতে হবে। না, নিয়ম তিনটে বলেছে, তাহলে প্রথমে ডান দিক থেকে তিনটে নাও, মানে এই যে তিনটে নিলাম, তাহলে বাঁ জি। দিকে কয়টা হয়ে গেছে? একটা। তাহলে বাঁ দিকে দুটো শূন্য বসিয়ে দাও, তাহলে তোমার তিনটে হয়ে গেল না এবার? হ্যাঁ, তাহলে নিয়ম বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, ধরো আমি আচ্ছা। তোমাকে পাঁচটা সংখ্যা দিচ্ছি, 2 3 4 5 6। এবার কি করে নেব? 7 দ্বারা ভাগের নিয়ম, তাহলে আমরা কয়টা করে সংখ্যা নেব? তিনটা। তিনটে। এখানে কয়টা আছে? তিনটা। এই, এখানে তিনটে কোথায়? ও স্যার, এদিকে এদিকে দুটো আছে, একটা শূন্য নিতে হবে তাহলে। একটা শূন্য, ওকে। তাহলে আমরা তিনটে চারটে সংখ্যা থাকলে, পাঁচটা সংখ্যা থাকলে, ছটা সংখ্যা হুম, থাকলে তো আমরা বুঝে গেলাম কিভাবে করতে হয়। হুম, যদি হুম, সাতটা সংখ্যা থাকে, সেরকম একটা দেখাচ্ছি, ধরো 2 হুম, 4 5 3 2 9 1, এই যে সাতটা সংখ্যা, তাহলে এবার কি করব? হুম, এটা হলে তুমি দেখো সব শিখে যাবে। আমি তিনটে তিনটে হুম, করে প্রথমে নেব, তিনটে, এই যে আবার হুম। তিনটে, কিন্তু এখানে তো তিনটে। একটা আছে, তাহলে একটা থাকলে একটা। তো হবে না, আমি দুটো শূন্য, দেখো আবার তিনটে এখানে তিনটে। দুটো শূন্য নিতে হবে। হ্যাঁ, তাহলে যখন দুটো দুটো মানে এরকম দুটো, আমরা 6টা সংখ্যার ক্ষেত্রে কি কি করলাম, তিনটে তিনটে করে বিয়োগ করেছি। কিন্তু এবার তো তিনটে হুম, পেয়ার হয়ে গেল, তিনটে, তাহলে এইবার তুমি কি করে হুম, বিয়োগ করবে? তখন মনে রাখবে এই প্রথম আর এই যে শেষ, এই দুটোকে আগে যোগ করে নিতে হুম। হবে। এই দুটোকে যোগ আগে করতে যোগ হবে। করবে, করে তারপরে এই মাঝেরটা থেকে বিয়োগ করবে। বিয়োগ করতে হবে। হ্যাঁ, তাহলে কি, যখন 9টা সংখ্যা থাকবে, তখন তুমি 7 দিয়ে কি করে ভাগ করবে? তিনটে তিনটে করে প্রথমে নিয়ে নেবে, তিনটে নিয়ে করে নিতে হবে। হ্যাঁ প্রথম বক্স প্রথমের এবং লাস্টের আগে যোগ করবে, করে যোগ মাঝেরটা করতে বিয়োগ হবে, আর করে পরে দেবে। মিডলেরটা বিয়োগ করতে হবে। হ্যাঁ, তারপরে তুমি চেক করো 7 দিয়ে ভাগ যায় হুম। কিনা, বা 11 দিয়ে ভাগ যায়, সরি 13 দিয়ে ভাগ যায় কিনা। 13 দিয়ে। আচ্ছা, হুম, তাহলে এইটুকু আমাদের বিভাজ্যতার নিয়ম কিন্তু প্রায় হয়ে গেল। আর একটা নোটস হুম, স্পেশাল আচ্ছা। দিচ্ছি, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। কি?
হুম, ধরো তুমি যে কোনো একটা সংখ্যা বলো, যে কোনো একটা সংখ্যা, যে কোনো, হুম। বলো যে কোনো একটা সংখ্যা। যে কোনো একটা সংখ্যা, হ্যাঁ, 11। এই 11 কেন, একটা এক অঙ্কের সংখ্যা, যে কোনো একটা ডিজিট বলো, একটা ডিজিট, আচ্ছা স্যার। যে কোনো একটা ডিজিট। 6 বা 7। আচ্ছা ধরো 7, এই যে 7। হুম, হুম, এবার বলা হয়েছে এই 7 মানে ওই যে সংখ্যাটা তুমি বললে এক অঙ্কের সংখ্যা, সেটা হুম, যদি এরকম 6 বার থাকে, 6 বার থাকে, দেখো যদি কোথাও এরকম 6 বার দেখো, তাহলে এই হুম। সংখ্যাটা কি কি দিয়ে ভাগ যাবে? দেখো এখানে লিখে দিয়েছি, যে কোনো 6 অঙ্কের সংখ্যা একই অঙ্ক বিশিষ্ট, দেখো একই অঙ্ক, দেখো 7 অঙ্ক বারবার করে, বিশিষ্ট। এই যে হুম। একই অঙ্ক বিশিষ্ট হলে সংখ্যাটি 3, 7, 11, 13, 37, 7, 11, 39 দ্বারা বিভাজ্য হবে। বিভাজ্য। তাহলে তুমি 6 বললে 1, 2, 3, 4, 5, 6, 6টা হতে হবে। এই সংখ্যাটাও কিন্তু হুম, এই এতগুলি সংখ্যা দ্বারা ভাগ যাবে। ভাগ যাবে। এবার তুমি যে কোনো 2 অঙ্কের একটা সংখ্যা বলো, যে কোনো 2 অঙ্কের, যে কোনো 2 অঙ্কের একটা সংখ্যা। 22। আচ্ছা 22। হুম, আচ্ছা 22 না বলে তুমি 23 বলো, তাহলে তোমার বুঝতে সুবিধা 23। হবে। ধরো 23, হুম, তাহলে এই যে 23 লিখলাম। এবার দেখো যে কোনো হুম, 2 অঙ্কের সংখ্যা পরপর 3 বার থাকলে, তার মানে কি পরপর 3 বার, দুবার, এই 3 বার। দুবার। তাহলে দেখো যে কোনো দুই বেশ, অঙ্কের বেশ। সংখ্যা যদি পরপর 3 বার থাকে, তাহলে সেই সংখ্যা কি হুম। কি দিয়ে ভাগ যাবে? দেখো এখানে লিখে দিয়েছি, 3, 7, 3, 7, 13, হ্যাঁ, 37, 39। শুধুমাত্র দেখো 11টা বাদ চলে গেল এখানে, বাদ। 11টা বাদ গেল, হুম, তাই না? বাদ। হুম। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, মানে স্যার এটা একটু টোটালটি মুখস্থ নিতে হবে এটা। হ্যাঁ, এটুকু একটু মনে রাখো, কারণ কি বলতো, দেখো আমি হুম, অ্যাডভান্সটাও দিয়ে দিচ্ছি, এর বাইরে আর কিছু লাগবে না, বিভাজ্যতা যা আছে না হুম, এর মধ্যে থেকেই কভার। এবার তুমি হুম। যে কোনো 3 অঙ্কের একটা সংখ্যা বলো, যে কোনো 3 অঙ্কের একটা সংখ্যা। 333। না, একই একই সংখ্যা বলছো, কিন্তু একটু আলাদা আলাদা নাম্বার বলো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। 2, 3, 4। আচ্ছা 2, 3, 4, তাহলে 2, 3, 4, এই দেখো যে কোনো তিন হুম, অঙ্কের সংখ্যা পরপর 2 বার থাকলে, তার হুম, মানে আবার আমি লিখবো 2, 3, 4, তাহলে দেখো হুম, একটা 6 অঙ্কের হুম, সংখ্যা তৈরি হয়েছে। এই সংখ্যাটা কি দিয়ে ভাগ হুম। যাবে? 7, 13 এবং 13, 1001, 100, 1001 1001। দ্বারা বিভাজ্য। তাহলে এই তিনটে নিয়ম মনে থাকবে। হ্যাঁ। তাহলে আমাদের বিভাজ্যতা নিয়ম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো ভাই, এই যে এখন আমি বিভাজ্যতা নিয়মের অঙ্ক করতেই পারি, কিন্তু না আমি এখন করব না, অনেক অঙ্ক আছে। কি কেন করব না বলো তো? এখন আমি অঙ্ক করলে তুমি ভালো বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না? কারণ তোমার তো বিভাজ্যতা নিয়ম বা ভাগের নিয়মগুলো সব মাথায় নেই, মনে নেই। সবে আজকে আমি হুম, দেখিয়েছি, হুম, সবে তুমি হয়তো কিছুটা বুঝলে। হুম, এবার অঙ্ক করতে গেলে তোমাকে আগে তোমারও মনে থাকতে হবে, তোমারও মাথায় থাকতে হবে, যাতে আমি যখন অঙ্কগুলো করবো, যে রুলসগুলো বলবো, তোমার যদি মনে না থাকে, তুমি বলবে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু হ্যাঁ বলবে, তুমি নিজে থেকে রুলস বলতে পারবে না। তাহলে আমরা আর এখানে কি অঙ্কগুলো আজকে করবো না, আমরা পরের ক্লাসে অঙ্ক করবো। তাহলে এটার নিয়মগুলো কিন্তু সব মাথায় রাখতে হবে, বিভাজ্যতার হুম। নিয়মের, কেমন? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি তো অ্যাপ থেকে ওই যে অবশিষ্ট কিভাবে নির্ণয় করতে হয় সেটা তো পুরো কমপ্লিট করে নিয়েছো। সেখান থেকে আমাকে বলো কোনো রকম কোনো ডাউট আছে কিনা, যদি না থাকে তাহলে আর আমি এটা দেখাবো না। অবশিষ্ট স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশিষ্ট নির্ণয়। অবশিষ্ট মোটামুটি অবশিষ্ট। উম, স্যার অবশিষ্ট নির্ণয়টা, হুম হুম। হ্যালো হ্যাঁ বলো। স্যার, অবশিষ্ট নির্ণয়টা অতটা প্রবলেম হচ্ছে না, যদিও পারতেছি। ওকে ফাইন, তাহলে ঠিক আছে, তুমি আবারও দেখবে, যদি আমি আবারও রিপিট করছি, ক্লাস দেখাকালীন যা হুম। ডাউট হবে সব খাতায় নোট করবে, যে সমস্ত নোট পয়েন্টগুলো একটা পেজে আলাদা করে রাখবে, ডাউট বলে সব পরপর লিখে রাখবে, আমাকে লাইভ ক্লাসে সব আচ্ছা। জিজ্ঞেস করবে। আচ্ছা আরেকটা বিষয় তুমি একটু মনে রাখবে, এই ভাজ্য ইকুয়াল টু হুম, ভাজক ইন্টু ভাগফল প্লাস হুম। ভাগশেষ, এই পয়েন্টটা ভীষণ হ্যাঁ ভীষণ স্যার। ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখতে হবে, কেমন? আচ্ছা। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তোমার এখানে বিভাজ্যতা নিয়ম হয়ে গেল, আশা করি কোনো সমস্যা হবে না। হুম, আচ্ছা এবার আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে বর্গ এবং বর্গমূল, মানে এ হুম, স্কোয়ার এবং এ হুম, স্কোয়ার রুট। আচ্ছা তুমি হুম। বর্গমূলটা কি দেখেছিলে? না স্যার, বর্গমূলটা দেখিনি, ঘনমূলটা দেখছি। আচ্ছা ঘনমূলটা দেখেছো, চলো তাহলে আমি বর্গমূলটা বলে দিই। দেখো এখানটা খুব সুন্দরভাবে তোমার জন্য একদম সাজিয়ে রেখে দিয়েছি।
কি বলা হয়েছে, কোনো সংখ্যাকে একই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যার বর্গ বলে। তাহলে বর্গ কাকে বলে? মানে কোনো সংখ্যাকে একই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যাবে হুম, তাকে ওই ওই সংখ্যার বর্গ বলে। বলবে। আর সংখ্যাটিকে গুণফলের বর্গমূল বলা হয়। বর্গমূল বলা হয়। যেমন দেখো 4 × 4, 4 × 4 করলে কত হয়? 16 তাহলে এই 16কে আমরা কি বলছি? 4-এর বর্গ, তাই না? বর্গ। আবার ওই 4কে হুম। কি বলছি আমরা? 16-এর বর্গমূল। 4কে 16 এর বর্গমূল। 16-এর বর্গ, তাহলে বর্গ আর বর্গমূলটা বুঝতে পেরেছো কাকে বলে? হ্যাঁ। আমি কিন্তু পরের দিন ক্লাসে আগে থিওরি পার্টগুলো জিজ্ঞেস করব এবং ধরবো। হ্যাঁ, আচ্ছা তুমি স্যার। তুমি যেমন বাচ্চাদের হুম পড়াও, পড়া না পারলে মানে হুম। পড়া দিয়ে পরের দিন পড়া ধরো, না পারলে যেমন বকো, পরের হ্যাঁ। দিন কিন্তু আমিও তোমার এরকম বকবো। হুম। আর আশা করি ঠিক আছে দেখো স্যার। তুমি যথেষ্ট হুম ম্যাচিউর। আর ভাই এখানে তো আর হুম যে এরকম না যে কোনো রকম একটু পারলে হবে। এখানে কিন্তু তুমি ভালো করে সব উত্তর বলতে হবে। এখানে কিন্তু হ্যাঁ কোনো স্যার। ধানাই ফানাই চলবে না। আচ্ছা গেল। এবার ঠিক। এই যে কোনো একটা সংখ্যা, ধরো অনেক বড় সংখ্যা দিয়েছে, ধরো এই যে এখানে অনেক বড় বড় সংখ্যা হুম রয়েছে। এখন এদের বর্গমূল আমি কি করে নির্ণয় করব? ছোট ছোট সংখ্যা দিলে তো তুমি ইজিলি বর্গ করে দিতে পারবে, যে হ্যাঁ এটার বর্গ এটা, হুম এটার বর্গ বর্গ এটা। যদি ভাই বড় বড় সংখ্যা থাকে তাহলে তো তুমি বর্গ করতে পারবে না, তাই না? এই যে ধরো এখানে যে সংখ্যাগুলো দিয়েছি এগুলো কার বর্গ সেটা তো তুমি বলতে হুম পারবে না। এবার তোমাকে কিছু নিয়ম হুম মনে রাখতে হবে, সেই নিয়মগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। দেখো, হুম। তার আগে আরেকটা পয়েন্ট তোমাকে বলে রাখি। তুমি একটা কাজ করবে, 15 থেকে 30 অবধি সংখ্যার বর্গ করলে কত হয় এটা একটু মুখস্থ করতে হবে। 15 থেকে 30। 15 থেকে 30। আর 6 থেকে 15 অবধি সংখ্যার ঘন কিউব কত এটা তোমাকে মনে রাখতে হবে, কেমন? আচ্ছা স্যার। আরেকটা জিনিস বলে দিচ্ছি তোমাকে, 12-র ঘর, 13-র ঘর, 14-এর ঘর, 16, 17, 18, 19, 21, এই ঘরের নামতাগুলো একটু ভালো করে চোখ বুলাতে হবে। 19, 20, 20 না, 15 21। থেকে 30, 21। হুম, 19, 21, 20 লাগবে না। এটা হচ্ছে স্কয়ার। 5 থেকে 15, এটা হচ্ছে কিউব। হুম, পাশে কি টিভি চলছে? না স্যার, আমাদের এই পাশে গান চলছে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো এবার, পূজা চলছে। ওকে ফাইন, ঠিক আছে। হুম বর্গমূল কি করে করব তার নিয়মগুলো আগে ভালো করে হুম। বুঝে নাও। দেখো, ধরো 1-এর যদি আমি বর্গ করি তাহলে তো সেটা 1 হবে, 2-এর একই বর্গ হয়। করলে 4 হয়, 3-এর 4 বর্গ হয়। করলে 3 × 3 = 9 হয়, আচ্ছা 4-এর 9 বর্গ হয়। করলে 4×4 = 16 হয়, 16 5-এর হয়। বর্গ করলে 5×5 = 25 হয়, 6-এর বর্গ 25 হয়। করলে 6×6 = 36, 36। 7-এর বর্গ করলে 7×7 = 49, এবং 8-এর বর্গ 49। করলে 8×8 = 64, বর্গ করলে 9-এর 28। বর্গ করলে 81, আর 10-এর করলে তো জিরো, জিরো আর আমি 90, লিখলাম না, 10-এর 81। করলে 100 হয়, তুমি জানো। হ্যাঁ, 100। হুম এইটুক তো তুমি জানো। এবার এখানে একটা কথা আছে, দেখো ভাই, কথা কি, তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে এর যখন তুমি বর্গ করছো শেষে হুম। 1 থাকতে পারে, বর্গ সংখ্যার শেষে কি কি থাকতে পারে? 1 থাকতে পারে, এই যে 1 এক। আছে। আর কি থাকতে পারে? এখান এক থেকে দেখে থাকতে বলো। পারে। 4 থাকতে পারে, হুম। এই দেখো 4, শেষে 9। 6, 5, 5, 6, 9, তাহলে আমি এগুলো লিখি। 5, 6। 5 হুম থাকতে পারে, 6 থাকতে পারে, 9 থাকতে পারে। হুম দেখো আমি সব লিখে দিয়েছি। তাহলে মনে রাখবে, হুম বর্গ তখনই সম্ভব যদি কিনা কোনো সংখ্যার শেষে তুমি 1, 4, 5, 6, 9 দেখতে পাও। 9। এছাড়াও জিরো হুম। কখনো কখনো থাকে, তবে মনে রাখবে সেখানে দুটো জিরো মিনিমাম থাকতে হবে, তাহলে সেটা বর্গ হওয়ার থাকতে একটা সম্ভাবনা রয়েছে। মানে রয়েছে। দুটো জিরো থাকলেই যে সেটা বর্গ হবে এটা নয়, দুটো জিরো থাকলে হুম বর্গ হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু জিরোর ক্ষেত্রে। কারণ রয়েছে। ধরো আমি বললাম 200, হুম দুটো জিরো আছে, এটা তো বর্গ নয়। হুম যদি বলি 100, এটা বর্গ। হুম। কেন? তুমি জানো 10-এর স্কয়ার। বলবো। কিন্তু বাকি এই ডিজিটগুলোর ক্ষেত্রে কিন্তু একদম ফিক্সড, যে কোনো সংখ্যার শেষে যদি এই সংখ্যাগুলো থাকে তাহলে সেটা বর্গ হুম হবেই হবে। তার মানে কি, কোনো সংখ্যার শেষে যদি কখনো দেখো 2 আছে, 3 আছে, 7 থাকে, 5 থাকে, তাহলে কিন্তু তুমি চোখ বন্ধ করে হুম। বলবে যে স্যার এর কিন্তু বর্গমূল করা যাবে না। মনে থাকবে? হ্যাঁ স্যার। তাহলে
কোন বর্গ হতে হলে তার শেষে কি থাকবে বা কি থাকবে না, বোঝাতে পেরেছি? থাকবে না। হ্যাঁ স্যার। আচ্ছা, গুড। এবার আসি আমি পয়েন্ট। একটা জিনিস লক্ষ্য করো, তুমি যখন একের বর্গ করলে এক পেয়েছো, আবার যখন নয়ের বর্গ করছো দেখো শেষে এক আছে। এক এক আছে। তাহলে আমি বলতে পারি একের বর্গ করলে, মানে এক কার কার বর্গ হতে পারে, এক অথবা নয়ের। একের বর্গ করলেও এক নয়। হতে পারে, বা নয়ের বর্গ করলেও এক হতে আর পারে। নয়ের আচ্ছা, এক হতে হবে। একই রকম ভাবে দেখো এখানে চার আছে, আবার এখানেও চার আছে, তাহলে চার কার কার সংখ্যার জন্য হতে পারে? 2, 4 আর 8। দুই, এই আবার আট কোথায় বোকা? ও সরি, চার কেন বলছো ওরে ভাই? দুই আর আটই তো হয়, আমিও চার লিখে দিলাম। আচ্ছা এখানে কোথায়, চারের ক্ষেত্রে তো ছয় হয়। তাহলে দুই আর আচ্ছা স্যার। যদি আট থাকে তাহলে তার জন্য 8। চার, হুম। তাই তো, বা চারের জন্য দুই 4। আর আট হতে পারে। হ্যাঁ। আচ্ছা দেখো, এখানে 8 হবে। নয় আছে, এখানে নয় আছে, তাহলে সংখ্যার শেষে যদি নয় থাকে সেটা কার কার হতে পারে? তিনের হতে পারে, 3 আর আর 7। সাতের হতে পারে। এখানে দেখো ছয় ছয় রয়েছে, তাহলে ছয় থাকলে কি কি হতে পারে? চার হতে পারে, 4 আর আর হচ্ছে 4। ছয় হতে পারে। আর পাঁচের ক্ষেত্রে তো পাঁচ, তার মানে কি পাঁচ থাকলে তুমি পাঁচই বলবে। তাহলে কোনো সংখ্যার শেষে যদি, এটা হচ্ছে প্রশ্নের শেষে, আমি লিখে দিচ্ছি ভালো করে, প্রশ্নের শেষে, আর এটা হচ্ছে উত্তর, মনে থাকবে। তার মানে কি, প্রশ্নের শেষে যদি কখনো এক দেখো, তাহলে উত্তরের শেষে বা উত্তরের ইউনিট ডিজিট হয় এক বা নয়, তার মধ্যে কিছু একটা হবে। 9 হবে। হবে। তাহলে এই অবধি তো হয়ে গেল। এবার দেখো বর্গ হুম। মানে কি, আমরা বলেছিলাম দুটো দুটো করে সংখ্যা, তাই না? দুটো সংখ্যার জন্য হুম। রুটের বাইরে একটা সংখ্যা বের হবে। যদি তিনটে সংখ্যা থাকে তাহলেও কিন্তু সেখানে দুটো সংখ্যা বাইরে বের হবে। আবার চারটে সংখ্যা বাইরে থাকলেও দুটো সংখ্যা রুটের বাইরে বের হবে। মানে কি, প্রতি বর্গ বেরোবে। হুম। মানেই হচ্ছে দুটো করে সংখ্যার জন্য রুটের বাইরে একটা সংখ্যা বের হবে। ওকে, তাহলে এবার হ্যাঁ। এখানে যে এক্সাম্পলটা রয়েছে, আমি এক্সাম্পলটা তোমাকে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি। ধরো এখানটায় রয়েছে 7 9 2 1, ভালো করে বুঝতে হবে। দেখো আমি এখানে হুম। এখানে যেমন কোশ্চেনে দেখো দুই রয়েছে, এখানে কিন্তু আমি দুই দিলাম না, তাতেও কোনো টেনশন নেবে না। হুম। এটা বর্গমূলই করতে হুম। হবে, কারণ এই রুট মানেই হচ্ছে বর্গ। হুম। এই যে রুট, আর কিছু না থাকার দরকার নেই, যে কিছু নেই হুম। তাহলে কি করে বুঝবো? কারণ কিছু না থাকা মানে হুম। সেটা আসলে দুই হিসেবে কাউন্ট হয়। এবার বর্গমূল করতে হুম। গেলে আমরা দুটো দুটো করে সংখ্যা নেব, যেহেতু বর্গমূল। আর ঘনমূলের ক্ষেত্রে আমরা তিনটে করে সংখ্যা নিয়েছি, তাই যেহেতু এখানে তিনটা। হুম। বর্গ করব, আমরা দুটো দুটো করে সংখ্যা নিলাম। ঠিক আছে? হ্যাঁ। এবার এবার যেটা তোমার কাজ, সেটা হচ্ছে এই যে শেষের যে সংখ্যা, এই সংখ্যাটা দেখবে। আমরা কি বলে দিয়েছিলাম দেখো, প্রশ্নের শেষে যদি এক থাকে তাহলে উত্তর কি কি এক হতে পারে? থাকে। 1 আর 9। এক আর নয়। তাহলে আমাদের এখানে প্রশ্নের শেষে কি আছে? এক আছে। প্রশ্নের শেষে 1 আছে। তাহলে এক থাকলে কি কি উত্তর হতে পারে? হয় এক হবে, 1 না আর হলে নয়। নাহলে 9 হবে। কোনটা আমি তো জানি না। হুম। আচ্ছা, জানার দরকার নেই। এরপরে কি করব? এরপরে বাম পাশে যে সংখ্যাগুলো থাকবে, তোমাকে দেখতে হবে হুম। এই সংখ্যাটা কার কাছাকাছি বর্গ নাম্বার। বর্গমূল। তাহলে হুম। কার কাছাকাছি বর্গ নাম্বার? এটা 8 এর। 8 8 64, 9 9 হুম। 81, কখনো বড়টা নেওয়া 81 যাবে বেশি না। যাচ্ছে। হ্যাঁ, তাহলে ছোট, তাহলে ছোট 8 নিতে নিলাম। হবে। এবার দেখো 8। 8, 8 তো উত্তরে থাকবে, আর হয় এই দুটোর হুম। মধ্যে তো যে কোনো একটা, তাই না? হুম। হয় হুম। উত্তর আমার 81 হবে, না হলে 89 হবে। না, 89 হবে। কারণ এই দুটোর মধ্যে তো যে কোনো একটা সংখ্যা হবে, এটা কনফার্ম। এখন হুম। ঘটনা হচ্ছে তুমি কি করে কনফার্ম করবে যে এই দুটোর মধ্যে কোনটা হবে, এটা কি করে বুঝবে তুমি? এবার হুম। এটা বোঝার জন্য যে উপায়, সেটা হচ্ছে তুমি বাম পাশে যে সংখ্যাটি লিখেছো সেই হুম। সংখ্যাটিকে ঠিক তার পরবর্তী সংখ্যা দিয়ে গুণ করবে। তাহলে 9 দিয়ে গুণ করব। 8 9 72, বোঝা গেল? 72। তাহলে কি বললাম, যে হ্যাঁ। সংখ্যাটি আসবে বাঁ পাশে তাকে ঠিক হুম। তার পরবর্তী সংখ্যা দিয়ে গুণ করবে। গুণ করার গুণ পর করতে হবে। যে গুণফলটি তুমি পেয়েছো, এবার সেই হুম। গুণফলটি তোমার মূল যে সংখ্যা, মূল সংখ্যা কত, 79, তার থেকে বড় 79। না ছোট সেটা দেখতে হবে। মূল সংখ্যার ছোট। থেকে ছোট। যদি এটা ছোট হয় তাহলে এই দুটোর মধ্যে থেকে যেটা বড় তাকে নেবে। আর যদি এই গুণফলটা বড় হয় তাহলে এই দুটোর মধ্যে থেকে যেটা হুম। ছোট সেটা নেবে। মানে কি, অপোজিট, মনে রাখবে। হুম। ছোট থাকলে বড়, আচ্ছা স্যার। বড় থাকলে ছোট। তাহলে এখানে আমাদের উত্তর কত হবে? এই যে 9 হবে, তার মানে 89 হবে। হুম। হুম। বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে পরেরটা আমরা করে ফেলবো। এই যে এখানে দেখো, দুটো সংখ্যা প্রথমে আমি নেব, তারপরে বাকি যে তিনটে সংখ্যা আছে আমি তিনটে সংখ্যাকে একবারে নেব।
আমরা এরপরে যখন ডিজিট সাম শিখবো তখন ডিজিট সাম দিয়েও করা যায়, সেটা পরে দেখাবো। তাহলে এখন নিয়ম অনুযায়ী বলো তো, প্রশ্নের শেষে এই যে প্রশ্নের শেষে 6 আছে, তাহলে 6 থাকলে কি কি হতে পারে? কি কি হতে পারে 6 থাকলে? হ্যালো, হ্যালো, যাও চলে আসো। নরেন আছো? নরেন শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ? নরেন, হ্যালো। বলেন, শুনতে পাচ্ছি এখন। আচ্ছা, তাহলে আমরা কি বললাম যে এখানটায় শেষে 6 আছে, 6 থাকলে নিয়ম অনুযায়ী কি কি হতে পারে? হ্যালো, হ্যাঁ, ऐसा বলেন। বললাম 6 আছে, 6 থাকলে কি কি হতে পারে? 4 নাহলে 6। আচ্ছা, আমি এখানটা লিখলাম 4 অথবা 6। এবার বাঁ পাশে 6। রয়েছে 179, তাহলে 179 এটা কার কাছাকাছি বর্গ নাম্বার? 13। 13। 13 করলে 169, 14 করলে তো বেশি হয়ে যাবে, তাহলে আমরা বেশি এখানটায় হচ্ছে। 13 নিলাম। 13, তাহলে উত্তর কি কি হতে পারে? হয় 134 134 বা তাহলে 136। 136। এবার কনফার্ম কি করে হবে? এই যে 13, 13কে তার পরের সংখ্যা দিয়ে গুণ করবে, তাহলে 13 ইন্টু গুণ 14 করতে হবে। যদি করো, দেখো 169 থেকে, সরি 179 থেকে অনেক বেশি হয়ে যাবে। 13 ইন্টু বেশি হয়ে 14 যাচ্ছে। করলে অনেক বেশি, তাহলে বেশি যখন হবে তাহলে হুম। এই দুটোর মধ্যে থেকে আমরা কোন সংখ্যাটাকে নেব? ছোটটাকে, অর্থাৎ এই যে কম 4কে সংখ্যাটাকে নেব। ছোট সংখ্যাটাকে তাহলে নিতে হবে। 134 হয়ে যাবে উত্তর। 34। তাহলে মোটামুটি এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তাহলে তোমার স্যার, কাছে এই যে, হ্যাঁ, বর্গমূল আর ঘনমূল প্রায় তো সেম স্যার, দুটাই। প্রায় সেম কোথায়? বর্গের ক্ষেত্রে বর্গ নেব, আর না, বর্গের ক্ষেত্রে দুটো করে নিতে হচ্ছে, আর হ্যাঁ, ঘনমূলের ক্ষেত্রে তিনটে করে নিতে হচ্ছে। তিনটে, একদম এটা ঠিক। তাহলে হুম। তোমার কাছে যে মেটেরিয়ালটি রয়েছে সেই মেটেরিয়াল থেকে তুমি যতগুলি বর্গ আছে সমস্ত বর্গগুলি করবে, করে তুমি গ্রুপে তুমি পোস্ট করবে, যে আমি দেখে দেবো তুমি ঠিক করেছো কি ভুল করেছো। কি বললাম, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এই তা- ঘনমূল গুলো গোটা করে করে নিয়েছি, যে মেটেরিয়াল গুলো ছিল ওখানে আচ্ছা, দিয়েছিলেন হোমওয়ার্কের মতো। ঠিক আছে। তো ঘনমূল তো এগুলো মেন হচ্ছে কি বলতো, আগে নিয়মগুলো মাথায় রাখতে হবে। হুম। আর এই নাম্বার সিস্টেমের ক্ষেত্রেই কিছু নিয়ম কানুন রয়েছে বেশি, এরপরে কিন্তু আর এত হুম। নিয়ম কানুন নেই। ওকে, জি। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার আমরা একদম বেসিক কিছু কোশ্চেন তোমাকে দেখাবো, যে কোশ্চেনগুলো হুম। হয়তো আমাদের পরীক্ষায় খুব রেয়ার, মাঝে মধ্যে চলে আসে, কিন্তু যাই হোক আমাকে তো জানতে হবে। হুম। তো দেখো প্রথমে, হুম। আচ্ছা 2 ঘন্টা করবো না 1 ঘন্টায় ছেড়ে দেবো? স্যার, 2 ঘন্টা করতে পারেন, কোনো ব্যাপার নেই। আচ্ছা দেখ, ঠিক আছে তাহলে চালাই। হুম। এখন বিষয় হচ্ছে প্রথম যে কোশ্চেনটি রয়েছে, দেখো হুম। √6 - √6 - √6 এইভাবে চলছে, শেষে ইনফিনাইট হুম। সিম্বল রয়েছে। আবার পরের কোশ্চেনটাও দেখো সেম, কিন্তু এখানে প্লাস হুম। দিয়ে রয়েছে, তাহলে এই সংখ্যাগুলো প্লাস দিয়েও থাকতে পারে আবার মাইনাস দিয়েও থাকতে পারে। আবার মাইনাস দিয়েও দেখো থাকতে পারে। এখানে গুণ আকারে রয়েছে, তাহলে গুণ আকারে রয়েছে কিন্তু গুণ শেষে আকারে থাকতে পারে। ইনফিনাইট। হুম। তাহলে এখানটায় মেন যেটা এইটা। পয়েন্ট সেটা হচ্ছে যোগ হুম। আকারে, বিয়োগ আকারে, গুণ আকারে থাকতে গুণ পারে, আকারে, কিন্তু গুণ আকারে। শেষে ইনফিনাইট চিহ্নটা থাকবে। infinite তাহলে থাকবে। আমরা এদের ক্ষেত্রে কিভাবে সমাধান করব সেটা দেখো। দেখো প্রথমত যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটাকে তুমি এমনভাবে ফ্যাক্টরাইজেশন করবে বা
বা উৎপাদকে ভাঙবে, যাতে যে দুটি, বা আরো সহজ ভাষায় বলতে গেলে দুটো সংখ্যার গুণফল আকারে তুমি প্রকাশ করবে। তাহলে 6কে তুমি কিভাবে ভাঙতে পারো? 2 আর 3। আচ্ছা, খুব সুন্দর, 2 আর 3। আমি যদি তোমাকে বলি ভাই 12, তাহলে 12কে তুমি কিভাবে ভাঙবে? 12কে হুম, 4 3 4 3। তুমি ভুল করেও আবার এটা বলবে না বা যে 3 স্যার, 4। হুম হ্যাঁ, ভুল করে এটা বলবে না যে স্যার 6 আর 2। কেন হবে না? হুম। মনে রাখবে, এই যে বললাম কারণ তুমি, এখানে স্যার এদের মধ্যে পার্থক্যটা এক হতে হবে। তুমি এক যাই হতে হবে। ভাঙাও, হুম যাতে কিনা হুম পার্থক্যটা অলওয়েজ 1 থাকে ডিফারেন্স, কিন্তু 1 এখানে থাকে। তো ডিফারেন্স হুম 1 নেই, তাহলে এইভাবে ভাঙালে চলবে না। তার মানে কি, এখানে চলবে না। যেই হুম সংখ্যাই থাক তাকে তুমি এমন ভাবে ভাঙবে যাতে তাদের মধ্যে পার্থক্য, তাদের মধ্যে বলতে কি, যে দুটি সংখ্যার গুণফল হিসেবে ব্রেক করবে তাদের হুম। ডিফারেন্সটা যেন কি এক থাকে। এক ক্লিয়ার? থাকে। আচ্ছা, হ্যাঁ তাহলে স্যার। তো ঠিকই আছে, তুমি বুঝতে পেরেছো। এবার হুম বিষয় হচ্ছে কিন্তু উত্তর কি করে করব। যদি প্লাস থাকে উত্তর হবে বড় সংখ্যা, বড় যদি, হ্যাঁ, যদি বড় সংখ্যা। মাইনাস হুম থাকে উত্তর হবে ছোট সংখ্যা। ছোট সংখ্যা। ওকে, হুম এবার দেখো, প্লাস আর মাইনাস তো হয়ে গেল। যদি সেখানে হুম গুণ আকারে থাকে তাহলে তুমি কি করবে? গুণের ক্ষেত্রে যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যাটি হুম হবে তোমার উত্তর। ঠিক হবে। হুম তাহলে যোগের ক্ষেত্রে কি করব? তুমি এটা খাতা নিয়ে আসো। স্যার, যোগের ক্ষেত্রে বড় সংখ্যাটি নিতে হবে। হ্যাঁ, আর আর বিয়োগের মাইনাসের ক্ষেত্রে? ক্ষেত্রে ছোট সংখ্যাটি নিতে হবে। আর আর গুণের ক্ষেত্রে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি উত্তরটি হবে। উত্তর হবে, কিন্তু এটা কখন? হুম। কখন কখন এই প্রসেস তুমি উত্তর করবে? যখন শেষে ইনফিনাইট সিম্বল এই থাকবে। ইনফিনিট চিহ্নটি থাকবে। হ্যাঁ, এবার বিষয় হচ্ছে, গুণের ক্ষেত্রে তুমি কখনো কখনো দেখবে, এই দেখো এখানেই দেখো, হুম। এখানে কিন্তু ইনফিনাইট সিম্বলটি নেই। তাহলে তখন এটা তুমি কি, কমপ্লিট করানো আছে। হ্যাঁ কমপ্লিট, যখন কমপ্লিট থাকবে তখন তো নিয়মটা একটু চেঞ্জ হয়ে যাবে। বিশেষ করে গুণের হুম ক্ষেত্রে কিরকম নিয়ম মনে হুম রাখবে, প্রথমে যে সংখ্যাটি আছে, যে সংখ্যা থাকবে হুম গুণের ক্ষেত্রে, আমরা তো প্রথমে সেই সংখ্যাটাকেই লিখি। হুম এখানেও আমরা সেই সংখ্যাটাকে প্রথমে লিখব, কিন্তু উত্তর তো এটা হবে না। এরপরে কিছু হুম কাজ করতে হবে। কি কাজ করবে? দেখো ভাই, এখানে যেই সংখ্যাই থাক না কেন, তুমি এখানে একটা দাগ হুম দেবে, এখানে একটা দাগ দেবে, মানে এটা আমরা এর পাওয়ারে লিখবো, এর পাওয়ারে একটা হুম ফ্র্যাকশন বসবে। তো কি হুম হবে দেখো, যেই সংখ্যায় থাক না কেন তুমি সেই সংখ্যাগুলোকে মনে মনে 2 হিসেবে ভাবো, বা এই যে হুম রুটগুলো আছে, যতগুলো রুট আছে এগুলোকে তুমি 2 হিসেবে কাউন্ট করো, কারণ রুট মানে বা বর্গ হুম। থাকা মানেই হচ্ছে সেটা 2। তো তুমি গুণ 2। করবে, তাহলে এই 2 হুম দুগুণে 4 দুগুণে 8। বোঝা গেল? 8। প্রত্যেকটা রুটকে 2 হ্যাঁ হিসেবে গুণ করবে। তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8, এবার তুমি নিচে লিখে 8। দেবে 8। বোঝা হুম গেল? হ্যাঁ। আর এই তাহলে উপরে কি লিখবে? উপরে ঠিক নিচে যা লিখবে তার থেকে এক কম লিখে এক দেবে কম। তুমি। হয়ে গেল? তাহলে তোমাকে আমি একটা হ্যাঁ। দেই, দেখি তুমি করো। বলো তো এটার উত্তর কি হবে? প্রথমে কত লিখবো? প্রথমে লিখবো স্যার, এবার যেহেতু এটা সংখ্যাটা, তাহলে হচ্ছে তোর প্রথমে 5 লিখতে হবে। হ্যাঁ, তারপরে? 5। এবার তারপরে যেই সংখ্যায় থাক না কেন, তার হুম, প্রতিটা সংখ্যার ক্ষেত্রে 2 দ্বিগুণ নিতে হবে। আচ্ছা, হ্যাঁ, তাহলে এবার গুণ করো। 4টা 4 দু দুগুণে 4 16 স্যার। 16, তাহলে নিচে লিখবে 16, আর উপরে কত লিখবো? এক কম নিতে হবে 15। এই তো গুড। তাহলে এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবি এটা হয়ে যাবে। কারণ এখানে কি হয়, হুম ভ্যারাইটি স্টেপের অঙ্ক, তো ওই জন্য ভ্যারাইটি স্টেপের রুল হুম মনে হচ্ছে যে খুব বাজে আসলে আচ্ছা। এই চ্যাপ্টারটা, অনেক হুম বেশি কিছু শিখতে হয়। এর পরের হুম চ্যাপ্টারগুলোতে কি হয়, নতুনত্ব বেশি কিছু নেই, ওই একই হুম ধারাবাহিকভাবে দেখবে চলবে। আচ্ছা, হুম এবার একটা জিনিস লক্ষ্য করো, একটু আগে তোমাকে আমি প্লাস দিয়ে দেখিয়েছিলাম, যদি ভাই এটা এরকম থাকে, হুম ধরো এই হুম 5, এই 5 এইভাবে চলছে, এই, এবার তুমি কি করে হুম করবে? প্লাসের ক্ষেত্রে নিয়ম কি হয়েছিল, যে সংখ্যাগুলিকে এমন ভাবে তুমি ব্রেক করবে হ্যাঁ। হুম যাতে তাদের মধ্যে ডিফারেন্সটা 1 থাকে। কিন্তু 1 ভাই, থেকে। এখানে তো 5 আছে, 5কে তুমি কিভাবে হুম ব্রেক করবে? এটা তো করা যাবে না। করা যাবে না, ইয়েস। হুম তাহলে যখন ব্রেক করা যাবে না, সেখানে তোমাকে হুম একটা সূত্র মনে রাখতে হবে। কি তো সূত্র? হবে। দেখো, 4x প্লাস 1, এখানটায় দেবে হুম প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই 2, এই সূত্রটা মনে রাখতে হবে। হুম। আচ্ছা স্যার।
এবার ঘটনা হচ্ছে তাহলে এই যে এখানে তো বাকি সবই সংখ্যা, এই এক্সটা কি? হুম এই এক্সটাই হচ্ছে যে সংখ্যাটা এখানে দেওয়া থাকবে সেটাই এক্স। মানে স্যার তাহলে 5। তাহলে 5, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে? 4 5 20 যোগ 1 20 21। 1 21। আর এখানে প্লাস মাইনাস কেন লিখলাম? যদি এখানে প্লাস হুম থাকে তুমি এখান থেকে প্লাস নেবে, যদি এখানে মাইনাস থাকে তুমি এখান থেকে মাইনাসটা নেবে। এই যে তোমার উত্তর মাইনাস। চলে আচ্ছা এসেছে। এটা, বা তুমি এটাকে এইভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এই যে দুটো ভাবেই থাকতে পারে অপশানে, দেখবে যেটা থাকবে সেটাকে টিক মারবে। হুম, আচ্ছা স্যার। বোঝাতে পেরেছি? হুম স্যার। আচ্ছা, তাহলে এই যে একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা তুমি হুম। নিজে করবে, স্ক্রিনশট তুলে নাও। নিয়েছো? কোনটা স্যার? এই যে পাশেরটা। আচ্ছা 5 নম্বরটা ঠিক আছে। হ্যাঁ, এবার দেখো, এবারে আবার তাহলে কোশ্চেনটা চেঞ্জ হুম হয়ে গেল। এর আগে আমরা হুম দেখলাম যে অনেকগুলো রুটের মধ্যে সংখ্যা থাকে, সেগুলো দেখলাম একই রকম হুম সংখ্যা, কিন্তু এবার তো হুম, সংখ্যাগুলো দেখো সব আলাদা আলাদা। আলাদা আলাদা। তাহলে আলাদা আলাদা থাকলে টেনশনের কোনো কারণ নেই। কিভাবে করবে? হুম প্রথমে তুমি এই যে প্রথম যে রুট আছে না, এই প্রথম রুট, এই প্রথম, হুম তাহলে এটাকে যদি রুটের বাইরে বের করো, 15 স্কোয়ার করলে 225 হয়, তাহলে আমি এটার জন্য 15 লিখতে পারি। হুম তাহলে এরপরে দেখো এই যে এখানটা কি আছে সংখ্যাটা, এই যে দেখো রুট 154 এই প্লাস 15। তাহলে ব্যাপারটা এরকম না যে রুট 154 প্লাস 15 হয়ে গেল না ব্যাপারটা? হুম তাহলে এটাকে যোগ করবে তুমি, এখানে এই দুটোকে যোগ হুম। করবে 15, তার মানে কত হবে বলো তো? রুট 169। 169 তাহলে তাহলে 13। এটাকে রুটের বাইরে বের করলে 13, তার মানে কি এই টোটাল ক্যালকুলেশন করে তুমি 13 পেয়েছো, 13। তার মানে হুম আবার দেখো এখানে রুট এর মধ্যে রয়েছে, তাহলে 108 প্লাস 13, 108 আর 13 কত হবে? 121। 121 একশো 11 এগারো তাহলে আবার দেখো এই যে 15, আরে সরি 25 প্লাস 11, 25 আর 11 কত হবে? 36 তাহলে রুটের বাইরে আসলে কত হবে? 6 আবার দেখো এই যে 10 প্লাস 6, তাহলে 10 আর 6 কত? 16 16। তাহলে 4। রুটের, হ্যাঁ রুটের বাইরে আসলে 4 হবে। তাহলে আমাদের অপশান এ উত্তর হয়ে গেল। তার মানে দেখো, যদি আমাদের আলাদা সংখ্যা থাকে তাহলে আমরা করতে হুম পারবো, আর যদি একই সংখ্যা থাকে তাহলে আমরা করতে পারবো। আচ্ছা স্যার। বুঝাতে পারলাম? হ্যাঁ, মানে স্যার এটা অ্যাকচুয়ালি ধরতে হবে যে সংখ্যাটা থাকবে হুম। শেষের সংখ্যাটা, সেখান ওটাকে আগে থেকে, বর্গমূল করে হ্যাঁ করে আমরা মানে বর্গ তারপরে করে নিতে বাদ, হবে। হ্যাঁ বর্গ করে বর্গমূল করলাম, করে তারপরে বাঁদিকে, সংখ্যা যেটা থাকবে ওটার সাথে এটা যোগ করতে হবে। হ্যাঁ যোগ করবো, যোগ করে আবার বর্গ হবে। বর্গ করতে হবে। হ্যাঁ, আর বর্গ করে আবার যেটা আসবে পরের সংখ্যার সাথে আবার যোগ করতে হবে এটা। আবার যোগ করতে হবে, যোগ করে আবার বর্গ করতে হবে। আবার বর্গ করতে হবে। তারপর যেটা আবার আসবে সেটার সাথে আবার যে সংখ্যা হ্যাঁ আবার যোগ একদম করে আবার একদম, বর্গ করতে হবে। স্টেপ বাই স্টেপ আমাকে করে দিতে হবে। করে দিতে হবে। আচ্ছা, তুমি তো ক্লার্কশিপ পরীক্ষা দিয়েছো, দেখবে ক্লার্কশিপ পরীক্ষায় কিছু গুণ ছিল, সেই গুণগুলো আমি তোমাকে একটু দেখিয়ে দিই। হুম, সেই গুণগুলো কিন্তু ইজিলি করা যায়। দেখো কি সেই গুণগুলো আমি দিচ্ছি। ধরো 1 2 3, 1 2 3, 1 2 3 ইন্টু 1 2 3, এরকম একটা কোশ্চেন পরীক্ষা ছিল। আমি তোমাকে আরও হুম, এরকম টাইপের কিছু দিচ্ছি। ধরো এখানে 3টেও থাকতে পারে, 9 9, এখানে আমি 8 দিলাম, 9 9 এখানে আমি 7 দিলাম, ইন্টু 9 9 দিলাম। আবার এগুলো এরকমও থাকতে পারে। আবার মানে দেখো পরীক্ষা আসলে এর মধ্যে থেকেই কিছু না কিছু কনসেপ্ট দিয়ে চলে আসে। আচ্ছা স্যার। এই দেখো, এই যে 4টে অঙ্ক দিয়েছি, দেখো দুটো নিয়ম এখানে, প্রথম দুটো এক নিয়ম আর শেষের দুটোর আরেক নিয়ম, মানে শেষের দুটো এক নিয়ম। ঘটনা হচ্ছে তোমার প্রথম কাজ হচ্ছে ডান দিকে যতগুলো 9 থাকবে তুমি সবার প্রথমে ততগুলো 9 লিখে দেবে। লিখে দিন। হুম বাঁ দিকে যতগুলো 9 থাকবে ততগুলো তুমি জিরো বসিয়ে দেবে, মনে থাকবে? হুম। ডান দিকে যতগুলো 9 প্রথমে ততগুলোই 9, বাঁ দিকে হুম। যতগুলো 9 ততগুলো ওদিকে 0, যতগুলো মান থাকবে ততগুলো জিরো মাইনাস, বসে। মাইনাস এই যে ভগ্নাংশটি এর বিয়োগফল লিখবে, কত? এর বিয়োগফল কত? 4। এই যে বিয়োগফল লিখে দিলাম। তাহলে এটা বুঝতে পারছি, এবার তুমি তো মাইনাস করতেই পারবে তাই না?
হ্যাঁ স্যার, ব্যাস। মানে 999 থেকে 954। হ্যাঁ, এর পরের কোশ্চেনটা তাহলে কি করে করবো সেটা একটু বলো তো তুমি। প্রথমে কত লিখবো? উম, স্যার কোনটা বলছেন? এটা এটা উপরেরটা এটা আর নিচের? উপরেরটা, এটা এটা। এটা এটা হলে ওখানে হচ্ছে তো দুইটা 9 নিতে হবে আগে। আচ্ছা, দুটো নয়, তারপরে? তারপরে 3টে শূন্য নিতে হবে। তারপরে তারপরে মাইনাস করতে হবে, মাইনাস করে 1 আসবে, ওয়ান, ইয়েস। এই তো, এবারে এর বিয়োগ করলে উত্তর আসবে। উত্তর চলে আসবে। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে এই পরের ক্ষেত্রে দেখো, যদি অঙ্কটা এইটুকু থাকতো তুমি কিন্তু ইজিলি করতে পারতে। এর আগে আবার একটা প্লাস আকারে রয়ে দিয়েছে। আবার এর ক্ষেত্রেও এইটুকু থাকলে তুমি ইজিলি করতে পারতে, কিন্তু এর আগে একটা প্লাস দিয়ে রয়েছে। তো প্লাস থাকলেও তোমার টেনশনের কোনো কারণ নেই। কেন টেনশন করবে না? দেখো, প্রথম কাজ হচ্ছে তুমি এই যে প্রথমে যে সংখ্যাটি থাকবে এই সংখ্যা দিয়ে হুম এই শেষের সংখ্যাকে গুণ করে দেখবে এই হুম নিচের সংখ্যাটি আসে কিনা। হুম তাহলে তুমি এবার গুণ করো। আসবে। 5 নং 45-এর 5 হাতে 4, 5 নং 5 45 আর 4-এ 49। 45 4 49। হুম তাহলে চলে এসছে, হুম তাই না? যদি দেখো চলে আসে, হ্যাঁ তাহলে তখন এই হুম ভগ্নাংশটা পুরোপুরি কেটে দেবে আর এই ভগ্নাংশটা পুরোপুরি কেটে দেবে। আচ্ছা তাহলে কেটে যখন দিলাম, পড়ে থাকলো কি? হুম এদিকে দুটো নয়, এদিকে তিনটে নয়। 3টে 9। হুম তাহলে নিয়ম তো তুমি এ জানো। দুটো নয়ের জন্য দুটো নয় আসবে আর 3টে শূন্য আসবে। ব্যাস, এটাই তোমার উত্তর। তাহলে কখন কাটবে? গুণ করে দেখতে হবে। তাহলে একই নিয়ম এখানে অ্যাপ্লাই করো, এটার সাথে এটা গুণ করে কি এটা হচ্ছে দেখো তো। 7 নং যোগফল 63। না হচ্ছে হচ্ছে না, না হবে স্যার। না। যদি না হয় তখন একটা জিনিস আগে দেখবে, হুম এদের বিয়োগফলটা এই সংখ্যাটা আসছে কিনা। হুম দেখো তো বিয়োগফল আসছে কিনা। দাও। বিয়োগফল 7 আসছে। আসছে। যদি বিয়োগফলও হুম 7 চলে আসে, তখনও কিন্তু তুমি এই ভগ্নাংশটাকে কেটে দেবে, এই ভগ্নাংশটাকে কেটে হুম দেবে। তাহলে আমাদের উত্তর হবে 99 1 2 3। 99 000। তাহলে এরপরে তো আমি আর দেখবো না, গুণও করবো না, বিয়োগও করবো না, কারণ এরকম ধরনের অঙ্কগুলো এই লজিকটাই কাজ করে। তাহলে যখন এরকম থাকবে, আচ্ছা স্যার। আমি প্রথম ওই ফ্র্যাকশনগুলো কেটে দেবো, শুধু নয়ের কাজ করবো, ব্যাস আমার হুম উত্তর চলে আসবে। হুম তাহলে তোমার পরীক্ষা কিন্তু এরকম, এই যে এই কোশ্চেনগুলো এসেছিল, এগুলো দেখবে আমার ক্লাসও কিন্তু করানো হয়েছে। হ্যাঁ স্যার, এই কোশ্চেনটা আমি এরকম টাইপে করছিলাম, আপনার এই ইউটিউবেই দেখছিলাম। ও আচ্ছা, ইউটিউবে দেখেছো? কেন ব্যাসের ক্লাসগুলো দেখোনি? হুম। তুমি প্রচুর না স্যার, টপিক। তখন তো আমি তো মানে ফুডের এসের জন্য তো সবগুলোই আমার দেখা হয়নি তখন। হুম, তুমি আর একটা। সেই সময় তো সেই বলো। সময় মানে একটু পরিস্থিতি খারাপ ছিল, মানে তখন তো আবার ক্লাসটা করতে পারলাম না। তুমি একটা জিনিস কি জানো তো, ধরো যখন তুমি পড়াশোনা শুরু করবে, যে হ্যাঁ না আমি হুম এখন ঠিক আছে, এখন থেকে পড়াশোনা শুরু করব, হুম একবার শুরু করলে তুমি ওটাকে কন্টিনিউ করতে হবে। এরকমটা হলে ধরো হুম তুমি 1 বছর পড়লে কোথাও, পড়ে তারপরে হুম টোটালি একদম পড়াশোনা বন্ধ করে দিলে, আবার হঠাৎ 6 মাস বাদে বললো না আমি আবার পড়বো, তখন কি হয় সমস্যাটা? ওই যে 1 বছরে হুম যা শিখলে, ওই যে 6 মাস হুম তুমি পড়লে না, সব ভুলে যাবে। তখন হ্যাঁ আবার স্যার। কি করতে হবে? আবার প্রথম থেকে আমাকে শিখতে হয়। তো এরকমটা করো না। হুম যদি একবার হুম পড়াশোনা বন্ধ করে দাও, পুরোপুরি বন্ধ করে দাও। হ্যাঁ, অনেক হুম সময় এরকম মনে হয় যে না তখন এই বিভিন্ন প্রবলেম থাকে, পরে আবার সলভ হয়। তাহলে যখন আবার শুরু করবে, হুম সেটাকে আবার রানিং নেবে। দেখা গেলো এই যে এখন আজকে হঠাৎ আচ্ছা, মনে হলো না হুম স্যার এবার আমি অঙ্কটা শিখবো, আমি তো বাকিগুলো মোটামুটি স্যার করে নিচ্ছি, এটার জন্য একটু সমস্যা। তা আমি এটাই বলবো, এটাকে হুম এই সমস্যাটা দূর করে নাও, দেখবে তারপরে বেশি দিন সময় হুম লাগবে না। তোমার এখানে কত সুবিধা যে তোমাকে 6 মাস, আমি তো বললাম 6 মাস লাগবে না। তোমাকে আমি হার্ডলি, হুম বড় যদি টানা আমরা এইভাবে ক্লাস করি, 2 থেকে আড়াই মাসের মধ্যে দেখবে তুমি কমপ্লিট, যেটা অফলাইন হলেও তুমি 1 বছরে পাবে না, একদম 100% গ্যারান্টি রাখো তুমি। হুম। দেন দেখো, স্যার, এই ম্যাথের জন্য আদার্স আমার জিকে পার্ট, ইংলিশ পার্ট ওগুলো সব হয়ে যাচ্ছে। সেটা তো এই জানি। ম্যাথের জন্যই আমার। দেখো, হুম আমি যে যে টাইপগুলো যেভাবে দেখাচ্ছি এগুলো করো, আর হুম একটু শুধু প্র্যাকটিসটা করো। দেখো নাম্বার সিস্টেমের ক্ষেত্রেই তো বললাম যে একটু বেশি বেশি কোশ্চেন। হুম এই দেখো এখানে আমার সেই দুটো কোশ্চেন রয়েছে। তো যাই হোক, এই দুটো কোশ্চেন আর তো আমি করিয়ে লাভ নেই। এই এই ইতিমধ্যে হুম তুমি পারবো এগুলো এখন। করে নিয়েছো। হুম ওকে, হুম দাঁড়াও। এই দেখো পরের দুটো কোশ্চেনও এখানে আমি দিয়েছি। 25। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা একটু দেখে নিই আর কোনগুলো প্রথমে দেব। এই যে প্রথম স্লাইডে আবার দেখো আরো দুটো কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো দেখো তো চেনা চেনা লাগে কিনা।
1 2 এই হ্যাঁ স্যার, কোশ্চেনগুলো, হ্যাঁ, এগুলো কি করে করবে, কোনো আইডিয়া? এর মান কত, সরলতম মান? এটা কিভাবে করবো নাকি স্যার? হুম, এটাকে স্যার মানে ভগ্নাংশে এটাকে ভাঙিয়ে নিতে হবে আগে, ভাঙিয়ে, ভেঙে নিতে হবে। আচ্ছা, চলো তাহলে ভাঙো তো, একটু চেষ্টা করো। তাহলে এটা 100 তো স্যার, এগুলোকে এরকম পড়ে যায় না যে 2 একে 2, এই দেখো আমি দেখাচ্ছি, 2 অক্ষে 2, তার 1/2 থেকে হবে। 1, ইয়েস, 1/2, কিছু নেই মানে কি? কিছু নেই মানে গুণ। কিছু নেই মানে গুণ। তারপরে গুণ, কত লিখবে? তারপরে লিখতে হবে এখানে হচ্ছে 3 1 1 2/3, 2/3, তারপরে কত লিখবে? 3/4, 3/4। ডট 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 করে তাহলে এভাবে ডট 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 করে কত লিখবে? 99 বাই 100। বাই 100। আচ্ছা, এই অবধি তো হয়ে গেল। এবার এই জায়গাটা হুম একটা জিনিস একটু খেয়াল রাখবে, কি খেয়াল হুম রাখবে? কাটাকাটি করতে হবে, কিন্তু এই হুম কাটাকাটিটা এমন ভাবে করব, আমরা কোনাকুনি হুম পুরোপুরি কেটে দেবো। এমনটা যেন না হয় যে এখানের এই হুম 2 দিয়ে এই 4কে কাটবো, এইভাবে নয়, হুম কিন্তু কাটাকাটিটা হুম হবে এইরকম ভাবে পুরোপুরি কাটবো আমরা। হুম এইভাবে পুরোপুরি কাটবো, এইভাবে এখানে আরো সংখ্যা আছে সব কেটে গেল, পড়ে থাকলো কি? 1/100। 1/100। এই তো আমার উত্তর চলে এসছে। হুম, বলো বুঝতে পেরেছো কিনা? স্যার বুঝতে পারছি। তারপরটা তো সেম। হুম, করো তাহলে তারপরটা। তারপরটা তাহলে হচ্ছে তোর 2 এটা 3 খাতায় করে 2 3 5 2। তাহলে স্যার এটা কাটাকাটিটা করতে হবে এমন ভাবে যাতে হচ্ছে তোর মানে যেরকম কাটালেন সেরকম ভাবেই। হুম, করো, কাটাকাটি করো। 3 3 কেটে দিলাম, 4 4 কেটে দিলাম, 5 5 সব কেটে যাবে। তাহলে উপরে স্যার 101, নিচে 2। তাহলে আবারও তো কাটাকাটি যাবে। ওটা কাটাকাটি যাবে, কাটাকাটি ওটা কাটাকাটি করে হবে 50.5। ইয়েস, 50.5। এই তো, তাহলে কি, জাস্ট একটু প্র্যাকটিসটা করতে হবে। হুম আচ্ছা, এবারে চোখগুলো দেখো তো। হুম সরলতম। স্যার এটা তো সেম অঙ্ক হুম, নাকি? হ্যাঁ, চেষ্টা করো। এবার দেখো তুমি কোথায় ভুল করবে সেটা দেখিয়ে দেবো। প্রথমে তুমি করো। আচ্ছা স্যার, এইভাবে করলে তো হবে, গোটা সংখ্যাগুলোকে নিয়ে যোগ করলেই। তাতে কিন্তু তোমার সময়টা বেশি লাগবে। আচ্ছা স্যার। অন্য আর কোনো প্রসেস মনে করো। আচ্ছা, আরেকটা স্যার, এরকম করলে যে প্রথমে যে সংখ্যাগুলো আছে হুম, মানে আগে হাফগুলো যোগ করতে হবে একদম গোটাই। একদম 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 এটাই। তাহলে তুমি হাফগুলোকে যোগ করো। হাফগুলোকে যোগ করলে হবে হাফ, এক, আড়াই। আড়াই, তাহলে দেখো আড়াইয়ের আড়াই, তো তুমি কি লিখবে? আড়াইয়ের হাফ লিখবে। হাফটা, হাফ, আর হাতে থাকবে 2। হ্যাঁ, এবার বাকি, এবার যোগ করো বাকিগুলো, এই যে এক এক করে ঠিকভাবে যোগ করো, তুমি উত্তরটা করো, তারপরে তোমাকে আমি 1 2 করো। 4 5, 5 2 7, 1 2 হুম, 3 ঠিক করে 4, করবে। হুম, 4 1 2 3, 3 1 2 আর 1। তাহলে হলো স্যার 12,347 হুম, হাফ। এই তো উত্তর এসে গেছে। তাহলে সিস্টেমটা বুঝতে হবে? প্রথমে এই হাফগুলোকে আমরা যোগ করব, যোগ করে এসে হুম আড়াই, আড়াই লিখলাম হাফ, হাতে 2, 2 এর একে হুম 3 4 হুম 5 6 7, এইভাবে আমরা বসাচ্ছি, হুম। কেমন? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার তারপরেরটাও একই সিস্টেম। তাহলে এখানে আমরা কোন সংখ্যাগুলোকে যোগ করব? হাফগুলোকে আগে। এখানে হাফ কোথায় পাগল?
হাফ নেই স্যার, এখানে হচ্ছে ওয়ান 1/3। 1/3, তাহলে সব 1/3 গুলোকে যোগ করো। হুম, তাহলে 1/3 1/3, তাহলে 1 2 3 4 5, তাহলে করলে এটা হয় 1/3। স্যার ওটা তো হাফ ছিল, এটাকে কিভাবে ধরবো? তা 1/3 এইভাবে করো, 1/3, তাহলে টোটাল যোগ করলে কত, হুম। 5/3 হয় না? হ্যাঁ, উপরে এগুলো 5 আর নিচে 3, মানে স্যার আচ্ছা, এটাকে তাহলে মানে লসাগুর মতো করে নিতে হবে। হ্যাঁ ওই তো লসাগুর মতো করে তুমি করে নিলে, তাহলে দেখো তোমার কত হুম। থাকলো, 5/3। এখন দেখো ভাই, আমি তো 5/3 লিখবো হুম। না, আমি এটাকে কি এইভাবে লিখতে হুম। পারি, 1 পূর্ণ 2/3, 1 পূর্ণ 2/3, তাহলে তো 5/3 হলো, পূর্ণ তাই তো? 2/3। হ্যাঁ, তাহলে আমি সবার প্রথমে লিখবো 2/3, এবার হাতে কত আছে, 1। এবার বাকিগুলো তুমি যোগ করো। করে নিয়ে 3 পূর্ণ 1/3 প্লাস 30। বাকিগুলো যোগ করো, হ্যাঁ, করছি। ঠিক করে যোগ করবে, দেখো উত্তর চলে আসবে। 3 5 2 3 4, আচ্ছা তাহলে 1/3, তাহলে 1 2 3 4 5 15, 15 কে 16 হাতে 1, 2 3 4, 3 4 12 আর কি 13 হাতে 1 2 3, 3 3 কে 9 আর কি 10, 10 1 2 3 7 3। স্যার এটা আসলে 37 0 036, 37, 37 0 036 স্যার, এ নাম্বার অপশনটা আসছে উত্তর। শিওর? হ্যাঁ স্যার। তাহলে আমি সেটাই নিলাম। আরো দুটো আছে, এটা তুমি করো, তারপরটা আমি দেখাবো। করলে? এক পূর্ণ দুই, তাহলে হচ্ছে স্যার এটা কই হচ্ছে? হবে। 5 দাঁড়ানো হচ্ছে 4, হাফ হাফ 1 আর হচ্ছে 2, তাহলে 2 ধরতে হবে 2, তাহলে হচ্ছে তোর 9 38 আচ্ছা 38 নরেন, নরেন, হ্যাঁ স্যার, হয়ে গেছে স্যার, হয়ে গেছে স্যার। আচ্ছা ওকে, আচ্ছা শোনো, আজকে একটু এখানে আমি রাখছি, হ্যাঁ। আচ্ছা স্যার। হ্যাঁ।